Okay, welcome everyone to one of the first classes of EEE 125 electrical circuits. So today we will continue our journey in electrical circuits topic and we'll learn different aspects of the electrical circuit. আচ্ছা একজন একটু মাইকটা অন করে বলবেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন আর পিডিএফটা দেখতেছেন কিনা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে পড়ানোর মাঝে তাহলে মাইক অন করে জিজ্ঞেস করবেন। ওই মেসেজে লিখলে আমি আসলে দেখবো না, সো এটা যদি কোশ্চেন থাকে মাইক অন করে জিজ্ঞেস করবেন উইদাউট এনি হেজিটেশনের কিছু নেই। আচ্ছা, লেটস স্টার্ট আওয়ার টপিক উইথ ইলেকট্রিক্যাল সার্কিটস। ওকে, তো ইলেকট্রিক্যাল সার্কিট জিনিসটা কি? যদি আমরা মানে ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা অনেক কিছু পড়বো, অনেক অ্যাডভান্স টপিক পড়বো, অনেক অ্যানালাইসিস করবো, অনেক ম্যাথ করবো। তো বিফোর দ্যাট we have to have a clear conception about the সার্কিট, যে সার্কিট জিনিসটা আসলে কি এই জিনিসটা বুঝতে হবে। যে আমরা কোর্স টোর্স করে ফেললাম, অনেক অঙ্কে বস হয়ে গেলাম, কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট জিনিসটা কি এটাই বুঝি না। যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল সার্কিট, আমরা হা করে তাকাই থাকি, তো এটা খুবই বাজে দেখায় দেবো। তো আমাদের ডেফিনিশন গুলা ক্লিয়ার করতে, ডেফিনিশন গুলা মুখস্থ করতে হবে না, ডেফিনিশন গুলা মাথায় ক্লিয়ার থাকতে হবে, যাতে কেউ জিজ্ঞেস করলে ইফ এনিওয়ান আস্ক দেন ইউ ক্যান রেসপন্ড কুইকলি। দেখেন হোয়াট ইজ ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড ইলেকট্রিক্যাল সার্কিট, সিকেটি যখন দেখবেন এটা হলো সার্কিটের অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? যেখানে সিকেটি দেখবেন দ্যাট মিন্স ইট ইজ এ শর্ট ফর্ম অফ সার্কিট। An electrical circuit is an interconnection of various electrical elements. An electrical circuit is an interconnection of various electrical elements. ওকে, তো আপনার এখন মনে হবে যে স্যার ইলেকট্রিক্যাল এলিমেন্টস জিনিসটা কি? হোয়াট ইজ ইলেকট্রিক্যাল এলিমেন্টস? কারণ মাইক অন থাকলে একটু অফ করেন, কারণ যদি মাইক অন থাকে একটু অফ করেন। ওকে, দেখেন যে আপনি বলেন যে স্যার ইলেকট্রিক্যাল এলিমেন্ট জিনিসগুলো কি। ওকে, হোয়াট আর দ্য ইলেকট্রিক্যাল এলিমেন্টস? দেখেন, মনে করেন যে ইন্টারকানেকশনের যখন কথাটা বলছে যে ইন্টারকানেকশন বিটুইন ইলেকট্রিক্যাল এলিমেন্টস, তাহলে দেখেন যে সাপোজ এখানে অনেক টাইপের ইলেকট্রিক্যাল এলিমেন্টস থাকতে পারে। যে সাপোজ একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে, সাপোজ একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, হ্যাঁ, সাপোজ একটা পাওয়ার থাকতে পারে, ঠিক আছে? তো এরকম ডিফারেন্ট টাইপের জিনিস থাকতে পারে। তো এই যে বিভিন্ন টাইপের সার্কিট গুলো, এদের মধ্যে যে ইন্টারকানেকশনটা, সেটাই আমরা বলতেছি, টোটাল প্যাকেজটা সেটাই আমরা বলতেছি ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, আচ্ছা, সবাই তো আপনার ভয়েস শুনতেছেন না ক্লিয়ারলি? আচ্ছা, এরপর আসি হলো, তো আমরা বুঝলাম যে ইলেকট্রিক্যাল সার্কিট জিনিসটা কি। এরপর আসি হলো যে ইলেকট্রিক্যাল এলিমেন্ট। ইলেকট্রিক্যাল এলিমেন্ট জিনিসটা কি? ইলেকট্রিক্যাল এলিমেন্ট হলো যে আপনি যে সার্কিটটা তৈরি করবেন, আপনার তো বিভিন্ন এলিমেন্ট লাগবে। ধরেন যে আপনার বাসায় একটা হালুয়া বানাচ্ছেন, তো আপনার বাসায় যদি হালুয়া বানাইতে হয়, হালুয়ার মধ্যে কিন্তু ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে। যে বিভিন্ন, অনেক সময় ডিমের হালুয়া হলে ডিম দেয়, গাজরের হালুয়া হলে গাজর দেয়, চিনি দেয়, হ্যাঁ, দারচিনি, এগুলো অনেক কিছু দেয়। তো এই সবগুলো মিলে কিন্তু আপনার একটা ফাইনাল প্রোডাক্ট হয়। হ্যাঁ, হালুয়া কিন্তু কোথাও থেকে হঠাৎ করে নাজিল হয়ে যায় না, হালুয়া কিন্তু বানাইতে হয়, বা যে কোনো ডিশ বানাইতে হয়। তো এটা হলো ব্যাপারটা আর কি, বুঝছেন? যে আপনাকে যে কোনো জিনিস হলো প্রিপেয়ার করতে হয়, তো এই কারণে যে লাগে যেটা লাগে সেটাকে বলে ইলেকট্রিক্যাল এলিমেন্ট। তো ইলেকট্রিক্যাল সার্কিট প্রিপেয়ার করতে যে জিনিসটা লাগে সেটা হলো ইলেকট্রিক্যাল এলিমেন্টস। তো আমরা এখানে বলবো ইলেকট্রিক্যাল এলিমেন্ট। ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে আমাদের প্রথমে আছে হলো দুইটা সোর্স, একটা ভোল্টেজ সোর্স, একটা হলো এসি ভোল্টেজ সোর্স, একটা হলো ডিসি ভোল্টেজ সোর্স, ঠিক আছে? তো ডিসি ভোল্টেজ সোর্স যখন আঁকানো দেখবেন, তখন হলো যে ডিসি ভোল্টেজ সোর্স আর এসি জিনিসটাকে আমি বুঝাইতেছি কিছুক্ষণের মধ্যে। সিম্বল গুলো হলো, এটা হলো আমার ডিসি ভোল্টেজ, আর যখন এসি ভোল্টেজ থাকবে, এসি ভোল্টেজ হলো এরকম গোল করে দিয়ে এই যে এই টাইপের, এই যে এটা হলো আপনার এসি সিম্বল। ওকে, এটা হলো আমার ডিসি সিম্বল, এটা হলো আমার এসি সিম্বল। এটা হলো ডাইরেক্ট কারেন্ট, এটা হলো অল্টারনেটিং কারেন্ট। কোনটা কেন কি এটা আমি বলতেছি কিছুক্ষণের মধ্যে। যেমন দেখেন যে এটা হলো আমার ব্যাটারি, এরপর ল্যাম্প, এটা হলো একটা কি এক্সাম্পল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে? তো এখানে হলো এটা হলো ভোল্টেজ সোর্স থাকতে পারে, কারেন্ট সোর্স থাকতে পারে, রেজিস্টর থাকতে পারে, ল্যাম্প থাকতে পারে, সুইচ থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে। এখানে যে এলিমেন্ট গুলো দেখতেছেন, এগুলো আমরা চলার পথে, সামনে যে আমাদের এই কোর্সটা আছে, এই কোর্স চলার পথে আমরা এখানে যে আমি এলিমেন্টের নাম বললাম, প্রত্যেকটা এলিমেন্ট আমরা দেখবো। কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, কয়দিন পরে দেখবেন যে এগুলো আসলে একদম নর্মাল হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে। এগুলা মানে হঠাৎ মনে হবে না বা কঠিন কিছু মনে হবে না, ঠিক আছে? তো মানে গুগলে যদি আপনি সুইচ স্কেমাটিক্স দেন, তাহলে এগুলো হলো সবগুলো স্কেমাটিক গুলা পাবেন আর কি, ড্রয়িং মডিউল গুলা পাবেন।
আচ্ছা, এরপর হলো ধরেন যে ইউনিট গুলা, ঠিক আছে, ইউনিট, বেসিক ইউনিট। বেসিক ইউনিট হলো আমাদের যেটা আছে কারেন্ট, ঠিক আছে, কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটা হলো মানে বেসিক ইউনিট হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের যে সিম্বলটা সেটা হলো এ দিয়ে প্রকাশ করে। এরপর আছে চার্জ, চার্জের যে এককটা সেটা হইতেছে কুলম, এটা হলো আপনার সি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, এটা হলো চার্জের একক কুলম, এটা হলো সি দিয়ে প্রকাশ করে। তো দিজ আর দ্য সিস্টেম ইউনিটস। যেমন আপনি যদি ধরেন যে বলেন যে আপনি ধরেন আপনার আহ, বড় কারো কাছে আপনি সালামি চাইলেন, হ্যাঁ, তো বললেন যে তোমাকে জিজ্ঞেস করলো কেউ, চাচা বা মামা জিজ্ঞেস করলো যে তুমি কত সালামি চাও, তুমি বললে 1,000, ঠিক আছে, তো চাচা কি করলো, খুশি হয়ে তোমার 1,000 পয়সা দিয়ে দিল। তো 1,000 পয়সা পেয়ে তো তুমি খুশি হবে না, বা আপনার খুশি হবে না, আপনার 1,000 টাকার দরকার ছিল। সো ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইউনিট স্পেসিফাই না করেন তাহলে কিন্তু এটা হবে না কখনো, ঠিক আছে, যে আপনি 1 লক্ষ বলেন, এখন 1 লক্ষ পয়সা, টাকা, ডলার নাকি ইউরো, এটা আপনার স্পেসিফাই করতে হবে। সো এক্সেপ্ট ইউনিট, উইদাউট ইউনিট সায়েন্স ইজ নাথিং, মানে সায়েন্সে আপনি কোনো কিছু স্পেসিফাই করতে পারবেন না। সো ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কারেন্টটা প্রকাশ করতেছেন এটার ইউনিট হলো অ্যাম্পিয়ার, চার্জটা প্রকাশ এটা হলো কুলম, ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট, ঠিক আছে, ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট, ঠিক আছে। তো এখানে হলো আমরা যে জিনিসটা দেখলাম, যে আমরা একদম বেসিক জিনিসগুলো দেখলাম, ঠিক আছে, যে একদম বেসিক যে ব্যাপারটা, যে ইলেকট্রিক্যাল সার্কিট কি, ইলেকট্রিক্যাল এলিমেন্টস কি, এবং এখানে যে সিস্টেম অফ ইউনিট মানে ইউনিট গুলা কি কি সেগুলো আমরা প্রত্যেকটা দেখলাম, ঠিক আছে। তো এখানে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যদি কোশ্চেন না থাকে আমি প্রসিড করি, ঠিক আছে। এখানে বেসিক জিনিসগুলো বললাম, এগুলো আরো ইন ডেপথ গিয়ে আমরা আরো আরো ডিপে গিয়ে দেখবো এগুলো, ঠিক আছে, তো টেনশনের কিছু নেই। তো এখন হলো আমরা আস্তে আস্তে আসি ডেফিনেশন গুলা, যে মানে আমি যে মানে প্যারামিটার গুলা বলছি, যে একটা যে কোনো সার্কিটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে আপনার যে তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স। এই তিনটা হলো সব, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে একটা ভোল্টেজ থাকবে, একটা কারেন্ট থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, ইট ইজ আ মাস্ট। ওকে, মেবি দ্য ভ্যালুজ উইল বি ডিফারেন্ট ফর ইচ সার্কিট, বাট এই তিনটা মাস্ট থাকবে। তো এখানে আমরা প্রথমে যে ডেফিনেশনটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক সার্কিট তো পড়ে আসছে, এখন ইলেকট্রিক কারেন্ট মানে কারেন্ট জিনিসটা কি। এই যে কারেন্ট কারেন্ট বলতেই থাকি, তো কারেন্ট জিনিসটা কি সেটা একটু দেখবো। যেমন দেখেন যে একটু যদি মুছি, ধরেন যে এখানে আমি একটা যদি সার্কিট আঁকি, হ্যাঁ, এখান থেকে একটা সার্কিট আঁকলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, ওকে ফাইন। এখন দেখেন ধরেন যে এখান থেকে একটা কারেন্ট বের হতেছে আই। তো এই যে কারেন্টটা বের হইতেছে ভোল্টেজ, ডিউ টু ভোল্টেজ সোর্স থাকার কারণে কারেন্টটা বের হইতেছে। এই যে কারেন্টটা বের হইতেছে, কারেন্ট জিনিসটা কি, কারেন্টটা কি সেটা হলো এখন আমরা বোঝার চেষ্টা করব, যে কারেন্টটা কিভাবে হয় বা কারেন্ট জিনিসটা আসলে কি। চলেন দেখি। ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জেস মেজার্ড ইন এম্পিয়ার। এখানে কথাটা বুঝেছি, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জেস। তো এই ডেফিনেশনটা পড়ে আপনি হয়তো অনেক কিছু বুঝবেন না, স্যার এখানে আসলে বলছি কি। তো আমি আপনাকে একটু সহজ ভাষায় বলি, দেখেন যে এখানে বলছে যে আই ইকুয়ালস টু কিউ বাই টি, কিউ বাই টি। ওই যে বাচ্চাকালে পড়ছেন না, ধরেন যে আমি যদি বলি ভি ইকুয়ালস টু এস বাই টি, এটা হলো কি ভেলোসিটির কি বলে সূত্র, ভেলোসিটি, বেগের ডেফিনেশন। তো what is the definition of velocity? That the amount of distance that has been crossed by something or someone at unit time. That means unit সময়, unit time এ যে ডিসটেন্সটা কভার হয়। তো কারেন্টটা অনেকটা সেমই ফর্মুলা, মানে সেম টাইপের আর কি। এটা হলো যে ইউনিট টাইমে যে অ্যামাউন্ট অফ চার্জ থাকে সেটা হলো আমাকে বলতেছে কি, যে কারেন্ট। যে ইউনিট টাইমে যে চার্জটা থাকে সেটাকে আমাকে বলতেছে হলো যে কারেন্ট, ঠিক আছে, কিউ বাই টি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র। এটা অনেক বয়স হয়ে গেলে এই সূত্রটা অনেকে মনে থাকে না, ঠিক আছে। দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, এরকম আইসি ট্রিপল ইটি পড়তেছে, কিন্তু দেখা যায় যে কারেন্ট কি জিনিসটা আমরা জানি না। ফোর্থ ইয়ার থার্ড ইয়ারও দেখা যায়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন ল্যাব নেই, যখন জিজ্ঞেস করে যে কারেন্ট কি, করে তাকায় থাকে। তো আমার আন্ডারে যারা আছেন তারা যাতে ডেফিনেশন গুলো যাতে আপনাদের ক্লিয়ার থাকে, এই জিনিসটা আমি চাই। যে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে কারেন্ট কি, আপনি বলবেন যে কারেন্ট ইজ কি, যে ইউনিট টাইমে যে অ্যামাউন্ট অফ চার্জটা লাগে সেটাই হলো আমার কারেন্ট। ইউনিট টাইমে যে অ্যামাউন্ট অফ চার্জটা লাগে সেটাই হচ্ছে আমার কারেন্ট, রেকর্ড করতে না, সেটাই হলো আমার কারেন্ট। তো এখন যেহেতু আপনারা ওয়ান ওয়ান ক্রস করেছেন, আপনারা কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছেন না? করছেন কি? জি আচ্ছা, স্যার, তো করা এখন হয়েছে। দেখেন ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা যখন আসে তখন কি, মানে ডিফারেন্সিয়েশন কি, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুবই অল্প সময় বা অল্প চার্জের জন্য বুঝায়। তো আপনি যদি এখানে ডিফারেন্সিয়েশন দিয়ে দেন তাহলে এটা কি বুঝাবে, জাস্ট চেঞ্জটা বুঝাবে। যে ইউনিট টাইমে যে চার্জটা চেঞ্জটা হয় সেটাকে আমি বলতেছিল কারেন্ট। ইউনিট টাইম
চার্জের যে চেঞ্জটা হয়, ইউনিট টাইমে চার্জের যে চেঞ্জটা হয়, সেটা আমাকে বলতেছে কারেন্ট। এখানে এটা এভাবে ডেফিনিশনটা দিতেছে, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট। ইউনিট টাইমে চেঞ্জটাকে বলতেছে টাইম রেট, বুঝছো? যখন ইউনিট টাইমে কিছু চেঞ্জ হয় সেটাকে রেট বলে, ঠিক আছে? রেট যেমন ধরেন যে আপনাকে বললো যে বলেন আপেলের রেট কত, তার মানে কি যে একটা আপেলের দাম কত, আপনি বলেন 10 টাকা। তো সেভাবে আর কি রেট মানে হলো যে ইউনিট প্রাইসটা বুঝায় আর কি, ঠিক আছে? বা ইউনিটটা বুঝায়। ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জেস, ওকে, এন্ড মেজার্ড ইন অ্যাম্পিয়ার্স। মনে রাখবেন যে আমার যে কারেন্টের ইউনিটটা, কারেন্টের এককটা, দ্যাট ইজ হলো অ্যাম্পিয়ার। তো এখানে আরেকটা ভালো জিনিস দেখে ফেলেন যে মনে করেন যে আপনি কি দেখলেন যে কারেন্ট ইজ ইকুয়ালস টু কি কিউ বাই টি, ওকে ফাইন। তো আপনি জানেন যে চার্জের একক হলো কুলম, দ্য ইউনিট অফ চার্জ ইজ কুলম এন্ড দ্য ইউনিট অফ টাইম ইজ সেকেন্ড। তাহলে আপনি এখানে যদি লেখেন তাহলে এটার ইউনিটটা কি হবে, কুলম পার সেকেন্ড। হ্যাঁ, তো আপনি আর কি বলে এটার একক হলো অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন যে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়ালস টু 1 কুলম পার সেকেন্ড। ওকে, তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর হোয়াট ডু ইউ মিন বাই 1 অ্যাম্পিয়ার, আপনি তখন তাকে কি জবাব দিবেন? আপনাকে জবাব দিবেন যে দ্যাট মিন্স দ্য চেঞ্জ অফ চার্জ ইন 1 সেকেন্ড ইজ 1 কুলম। Okay, the amount of charge that is stored in 1 second is 1 coulomb, or amount of charge that has been going from one place to another in 1 second is 1 coulomb. এরকম করে বলতে পারেন, ঠিক আছে? দ্যাট মানে জাস্ট এই ডেফিনিশনের মধ্যে আপনি 1 বসাই দিবেন যে 1 ampere electric current is the time rate of change of charges for 1 coulomb of charges, ঠিক আছে? এটা হলো মেইন হিসাবটা। তো আমার অ্যাম্পিয়ার ও বলতে পারেন, কারেন্টের একক অ্যাম্পিয়ারও বলতে পারেন, কুলম পার সেকেন্ডও বলতে পারেন, বাট সচরাচর কনভেনশনাল যে ইউনিটটা সেটা হইতেছে আমার অ্যাম্পিয়ার। So electric current is clear, I equals to Q by T. Current is clear, I equals to Q by T. এটা যাতে কারো ভুল না হয় কখনো। আচ্ছা, যেহেতু আমি ইলেকট্রিক কারেন্ট পড়ে ফেলাম, ইলেকট্রিক কারেন্ট একটা জিনিস ছিল যেটা হলো ইলেকট্রিক চার্জ। তো চার্জ জিনিসটা কি, বারবার যে বলতেছেন চার্জ জিনিসটা কি? আচ্ছা, চার্জ জিনিসটা ডেফিনিশনটা যদি পড়েন দেখেন যে চার্জ ইজ অ্যান ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস। চার্জ ইজ অ্যান ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস অফ হুইচ ম্যাটার কনসিস্ট measured in coulomb. আচ্ছা, চার্জ ইজ an electrical property of the atomic particles. এখন চার্জের ব্যাপারটা হলো কি, দেখেন অনেকেরই অনেক রকমের গুণ আছে। কেউ গান গাইতে পারেন, কেউ নাচতে পারেন, কেউ হয়তো আমার মতো গানও গাইতে পারেন না, নাচতেও পারেন না, তারা হয়তো অন্য কিছু ভালো পারেন, কথা ভালো বলতে পারেন। তো সবারই একটা নিজেদের ইনহেরিটেড প্রপার্টি আছে যে হ্যাঁ তার নিজস্ব কিছু গুণাবলী আছে, যে তার সেলফ কিছু কোয়ালিটিস আছে। তো ওই চার্জটা হলো এমনই, চার্জ ইজ ইন ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস, মানে হলো যে কোনো পার্টিকেলের মধ্যে চার্জ থাকবেই, ঠিক আছে? তো যে কোনো পার্টিকেলের মধ্যে কেন চার্জ থাকে স্যার, মানে পার্টিকেলের চার্জ থাকতে কেন বাধ্য হয়? কারণ আমরা জানি যে বিশ্বের মানে আমাদের এখানে যতগুলাই কম্পাউন্ড আছে বা যে টাইপের কম্পাউন্ড আছে সবগুলা কিন্তু অ্যাটমের থেকেই তৈরি হয়। অ্যাটম থেকে মলিকুল তৈরি হয়, মলিকুল থেকে আস্তে আস্তে করে আমরা যে কোনো কম্পাউন্ড তৈরি হইতেছে। তো যে কোনো অ্যাটমের মধ্যে অবশ্যই তার মধ্যে আমরা জানি যে তার মধ্যে অবশ্যই কি আছে, একটা নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসে অবশ্যই কি আছে, তার পজিটিভ চার্জ আছে এবং তার কি বলে তার চারিদিকে অরবিটের মধ্যে ঘুরতেছে কি আমার ইলেকট্রন, সেটা আমরা জানি যে ইলেকট্রন চারিদিকে ঘুরতেছে। এখন ইলেকট্রন যে চারিদিকে ঘুরতেছে আর এখানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, তার মানে কি এই দুনিয়ায় সবকিছুই চার্জড, এভরিথিং ইজ চার্জ ইন দিস ওয়ার্ল্ড। তাহলে স্যার আমি যে এই যে ধরেন যে কলমটা ধরতেছি, আই এম টাচিং এ পেন, আই এম টাচিং মাই মাউস, আই এম টাচিং মাই মোবাইল, আমি কেন শক খাইতেছি না স্যার? আমার তো শক খাওয়ার কথা চার্জ থাকলে। তো সেটা আপনি শক খাইতেছেন না এই কারণে বিকজ দ্য অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ এন্ড অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জেস আর ইকুয়াল। যেমন ধরেন যে আপনি যদি একটা সোডিয়াম অ্যাটম নেন, তো সোডিয়ামের মধ্যে আমরা কি জানি অ্যাটমিক নাম্বার হইতেছে 11। তো সোডিয়ামের মধ্যে প্রোটনও আছে 11টা, ইলেকট্রনও আছে 11টা। তো আপনি যদি সোডিয়াম ধরেন আপনি চার্জ মানে আপনি কোনো শক খাবেন না, কারণ এখানে সেম অ্যামাউন্ট অফ প্রোটন এন্ড সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রন আছে। সো চার্জ জিনিসটা সবার মধ্যেই থাকে, ঠিক আছে? যদি চার্জের ইমব্যালেন্স হয় তখনই আপনি শক খেয়ে ফেলেন, ঠিক আছে? যদি আপনি সোডিয়াম ধরার চেষ্টা করেন না, কারণ সোডিয়াম ধরলে হয়তো পুড়ে যেতে পারে। তো এটা হলো একটা উদাহরণের কথা আর কি, ঠিক আছে? উদাহরণ দেওয়া যে আপনি কোনো শক খান না, এই শক খান না এটার কারণ হলো যে the amount of the electron and the amount of the protons, the number of them are equal. That is why you are not facing any kind of shock. আচ্ছা, তো চার্জ হলো কি? চার্জ আমরা বুঝলাম যে এটা একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস, আর কিছুই না। এবং এটার ইউনিটটা হলো কি কুলম। যেমন 1 ইলেকট্রন বা একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 into 10 to the power minus 90। এটা হলো ইলেকট্রনের চার্জ, এটা জানতে হবে। তো এটা হলো চার্জের অ্যামাউন্ট বলে দিচ্ছে। যদি আপনি কি বলে মানে পজিটিভ নেগেটিভ দিয়েছেন, হ্যাঁ এটার চার্জ নেগেটিভ হবে, প্রোটনের চার্জও সেম বাট পজিটিভ হয়। এই কারণে দুটো যদি সমান থাকে তাহলে +1 আর -1 মিলে কি হয়, 0 হয়ে যায়, বুঝছেন? তো এটা হলো ব্যাপার। তো চার্জ ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেলস, এটা বললেই হবে। তো দিস ইজ চার্জ। সো আমরা কিন্তু ডেফিনিশন অনেকগুলো শিখে ফেললাম।
আমরা শিখে ফেললাম হোয়াট ইজ ইলেকট্রিক্যাল সার্কিট, আমরা শিখে ফেললাম চার্জ জিনিসটা কি। তো চলেন আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাই, সেটা হলো ল অফ কনজারভেশন অফ চার্জ। ঠিক আছে, এই ল অফ কনজারভেশন অফ চার্জ হলো কি যে চার্জের নিত্যতা সূত্র, যে বাচ্চা গেলে পড়ছিল না শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি খালি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তো ঠিক সেম জিনিসটা এখানে বুঝছেন, ল অফ কনজারভেশন অফ চার্জ, সেম জিনিসটা আমরা পড়বো। The charge can neither be created nor destroyed. Charge can neither be created nor destroyed, only transform. এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যে আপনি কোনো সময় চার্জ বা কারেন্ট এগুলোকে ধ্বংস করতে পারবেন না। They can simply transform from one place to another, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া আজকে, মানে সবচেয়ে কনসেপচুয়াল পড়া, যেখানে আমরা আটকায় যাই, যে ইলেকট্রিক্যাল কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট হলো দুই টাইপের আছে, একটা হলো এসি, একটা হলো ডিসি। ডিসি হলো ডাইরেক্ট কারেন্ট, এসি হলো অল্টারনেটিং কারেন্ট। তো দুইটা কোনটা কি জিনিস চলেন পড়ি। ডিসি এসি অনেক বেশি শুনবেন আমাদের এই কোর্সে, কিন্তু ডিসিও আছে এসিও আছে, তো ঠেলা আছে, দুইটাই কিন্তু পড়া লাগে এই কোর্সে। তো ডিসিটা আগে শেষ করবো, ডিসিটা পড়লে পরে এসিটা এত মানে মোটামুটি ওই বেসিকের উপর দিয়ে যাও। আচ্ছা, তো এখন আমরা খুব ইম্পর্টেন্ট, আপনাদের যদি ইয়া থাকে, ইউটিউব তো আসলে সবারই আছে, নেটফ্লিক্স না থাকলেও ইউটিউবে দেখেন যে ডিসি ভার্সেস এসি, হ্যাঁ ডিসি ওয়ার ভার্সেস এসি ওয়ার, এরকম অনেক ভিডিও থাকে। তো এটা দেখেন, এখানে হলো আমরা নিকোলা টেসলা সম্পর্কে অনেক জানতে পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা সো এখন দেখেন ডিসি আর এসির ব্যাপারটা কি। তো ডিসির ব্যাপারটা হলো যে ডিসি মিনস ডাইরেক্ট কারেন্ট। হ্যাঁ, ডিসি মিনস হলো ডাইরেক্ট কারেন্ট, দ্যাট মিনস ইট ডাজন্ট চেঞ্জেস উইথ টাইম, ইট ডাজন্ট চেঞ্জেস উইথ টাইম। ওকে, তো এটা যে টাইমের সাথে চেঞ্জ হয় না, তার মানে কি যে আপনি যতই সময় পার করতে থাকেন না কেন, এটা কিন্তু চেঞ্জ হইতেছে না। ঠিক আছে, যেমন থমাস আলভা এডিসন, এডিসন ছিল কি আমাদের ডিসি কারেন্টের জনক। তো ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট হলো দেখেন যে সময়ের সাথে যে পরিবর্তন হয় না, ইট ডাজন্ট চেঞ্জেস উইথ টাইম, ইট ডাজন্ট চেঞ্জ উইথ টাইম। এটা স্যার কিভাবে বললেন, দেখেন সাপোজ এখানে হলো আমার টাইম আছে টি, এখানে টাইম আছে টি, ওরা আই দিয়ে দেখেছে, আমরা আই দিয়ে দেখে, এখানে ধরেন আই, এক্স এক্সিসে আছে টি, ওয়াই এক্সিসে আই। দেখেন এখন ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টের ব্যাপারটা কি যে টাইম ফ্লো হবে। দেখেন টাইম কিন্তু ফ্লো হইতেছে, কিন্তু খেয়াল করেন কারেন্টের অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হইতেছে না। ঠিক আছে, যদি একটু 19 হয়ে গেছে, মাউস দিয়ে একটু, তাই দেখেন এখানে কারেন্টের যে ভ্যালু ধরেন এখানে 10 দিলেন, 10 অ্যাম্পিয়ার দিলেন, দেখেন সময়ে টাইম ইজ ফ্লোয়িং বাট দ্য ভ্যালু রিমেইনস কনস্ট্যান্ট। So whenever someone is asking you that what is DC current, what do you understand by DC current, আপনি কিন্তু বললেন না ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট, আপনার এটা বললে কিন্তু হয় না, তখন এটা কিন্তু আপনাকে একটু সুন্দর করে বুঝায় বলতে হবে যে what do you mean by DC current? DC current means that it is that type of current which doesn't change with time. It doesn't change with time. এটা সময়ের সাথে পরিবর্তন হয় না, it remains constant with time. এটাই হলো আমার সেই ডাইরেক্ট কারেন্টটা, বুঝছেন, যে কারেন্ট that remains constant with time. So this is the main thing and this is the important thing and important aspect of it. Okay, so এটা সময়ের সাথে চেঞ্জ হয় না। সো আপনি খুবই স্বাভাবিক কমন সেন্স দিয়ে বুঝতেছেন যে ডিসি কারেন্ট যদি সময়ের সাথে চেঞ্জ না হয়, তাহলে এসি কারেন্ট কি হবে? এসি কারেন্ট সময়ের সাথে চেঞ্জ হবে। সো এই যে দেখেন এসি কারেন্টটা কি, যে এসি কারেন্টের জনক হলো আমাদের নিকোলা টেসলা। যে টেসলা কোম্পানি বলে, টেসলা এখন গাড়ি বানায়। নিকোলা টেসলা মানে কি বলবো, আমাদের এই যে আপনারা আজকাল 3 ফেজ মোটর থেকে যা কিছু দেখতেছেন সবকিছু হলো নিকোলা টেসলার যে শুরুটা, সেটাই মানে কিছু বলে না যে যেসব জিনিয়াসের কোনো তুলনা নাই, এটা হলো এরকম আর কি, তার জিনিয়াসের তুলনা নাই আর কি, বুঝছেন, যে যার যে ইঞ্জিনিয়াস একজন পার্সন ছিল। যাই হোক, শেষ বয়সে একটু ইয়ে হয়ে গেছিল, কষ্ট করে পাগল হয়ে গেছিল, বাট অসম্ভব জিনিয়াস একজন মানুষ। তো একটা ইউটিউবে এটা দেখেন, ডিসি ভার্সেস এসি, আজকে রাইতে দেখেন, এনজয় করবেন। অনেক অনেক ভিডিও তো দেখেন সারাদিন, তো এটাও দেখেন, এনজয় করবেন, এটা ফিল পাবেন। আচ্ছা যাই হোক, তো এসি হলো দেখেন, এসি হলো সময়ের সাথে চেঞ্জ হয়ে থাকে, যেমন এটা হলো টাইম টি, এটা হলো কারেন্ট আই। তো দেখেন এখানে দেখেন এই যে আমি শুরু করতেছি, দেখেন এই যে সময়ের সাথে বাড়তেছে, সময়ের সাথে কমতেছে, সময়ের সাথে বাড়তেছে, সময়ের সাথে কমতেছে। এই যে এটাই হলো আমার এসি ব্যাপারটা, অল্টারনেটিং কারেন্ট, ইট অল্টারনেটস ইন টাইম, ইট চেঞ্জেস উইথ টাইম। সময়ের সাথে পরিবর্তন, এটা দেখেন এটা কিন্তু সময়ের সাথে কোনো পরিবর্তন হয় না, ইট রিমেইনস কনস্ট্যান্ট বাট ইট ইজ চেঞ্জেস। এটা হলো এরকম শেপ হইতে পারে, এটা এরকম শেপ হইতে পারে, এটা ট্রায়াঙ্গেল হইতে পারে, শর্ট, কত শেপের হইতে পারে। বাট দ্য মেইন ফেনোমেনা অর দ্য মেইন থিং ইজ দ্যাট আমার এসি কারেন্ট হলো সময়ের সাথে পরিবর্তন হয়, ইট চেঞ্জেস উইথ টাইম। এটা হলো এখানে আমি বুঝাতে চাই যে এসি কারেন্ট ইজ এ কারেন্ট that changes sinusoidally with time. এটা যে কোনো ভাবে আসলে চেঞ্জ হতে পারে, ইট ইজ নট স্পেসিফিক্যালি সাইনোসয়েডাল হইতে হবে।
সাইনোসয়েডাল ইজ মোর কমন আর কি। সো আশা করি যে আপনারা ডিসি আর এসি এর পার্থক্যটা বুঝতে পারবেন। ডিসি মানে হলো কনস্ট্যান্ট ভ্যালু, এই যে বলে না 20 ভোল্টের ব্যাটারি, এটা হলো ডিসি। কিন্তু আপনারা বাসা বাড়িতে যখন প্লাগের মধ্যে হাত ঢুকাই দেন ওটা কিন্তু এসি পাবেন, ঠিক আছে? তো এসির কিন্তু বিপদ আছে। কেউ যদি জিজ্ঞেস করে এসি আর ডিসির মধ্যে কোনটা বেশি রিস্কি, এসি কিন্তু বেশি রিস্কি, কারণ এসি কিন্তু পিক ভ্যালু অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? এটা ডিসি ভ্যালু ধরেন একটা কনস্ট্যান্ট এভারেজ ভ্যালু দেয়, বাট এসি কিন্তু পিক ভ্যালু অনেক বেশি হয়ে যায়। So AC is more harmful and more delicate to deal with. Okay, so স্যার it, হ্যাঁ বলেন। আমি শুনছিলাম স্যার ডিসি কারেন্ট হচ্ছে স্যার মানে টেনে নেয়, আর এসি কারেন্ট হচ্ছে মানে মানে সরায় দেয় আর কি কোন একটা জিনিসকে, মানে এটা কি? এটা এরকম মানে ওরকম সিগনিফিকেন্স নাই, টেনে নেয় আসলে যে কোনো কারেন্টই টেনে নেয়। মানে আপনি যদি অনেক হিউজ পরিমাণ কারেন্ট, এই যে কবে জানি একটা দুর্ঘটনা হয়েছিল, মানে নর্মালি ধরেন যে আপনাদের যে বিভিন্ন পাওয়ার সাবস্টেশন থাকে ওইখানে তো কিলো ভোল্ট রেঞ্জে থাকে, তো এত আচ্ছা। হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ যখন অকুপাই করে তখন ওটার মধ্যে পাওয়ারটাও বেশি হয়, এবং পাওয়ারটা বেশি হয় ওটার মধ্যে অ্যাট্রাকশনটাও বেশি হয় অনেক, ঠিক আছে? অনেক সময় এগুলোর কাছাকাছি যাওয়া যায় না হাই ভোল্টেজের ডিভাইসের সাথে, এটা এইচভিডিসি বলে হাই ভোল্টেজ। তো হাই ভোল্টেজের ডিভাইসের সাথে কিন্তু ডিল করতে অনেক সাবধানে ডিল করতে হয়। তো আপনি যেটা বললেন এটা একটা ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড ছিল, যখন ওই যে কারেন্ট ওয়ার বলে আর কি, যে এডিসন ভার্সেস যখন টেসলা প্রথম যখন করলো, মানে এগুলা নিয়ে ফাইট শুরু করলো, তো এডিসন বলতেছিল যে ডিসি ইজ দ্য ফিউচার, কিন্তু ডিসি আসলে ফিউচার না, কারণ ডিসি আপনি যেটা হয়, ডিসি একটা লোকাল রিজিয়নে আপনি কাজ করতে পারেন। ধরেন যে আপনি ধানমন্ডির একটা 15 নম্বর রোডে আপনি এটা ভালো কাজ করতে পারবেন ডিসি, কিন্তু আপনি যদি এটারে ধরেন যে চট্টগ্রামে পাঠাইতে চান, তখন কিন্তু ডিসি দিয়ে পাঠাইলে এটা মানে এটার লসটা অনেক বেশি হবে, হিউজ হবে। তো ডিসি কিন্তু মানে এই জন্য ইউজ করা যায় না। তো এটাই নিকোলা টেসলা বলছিল যে আপনি এসি যদি ইউজ করা যায়, এসি হলো যেমন দেখেন আপনি যে যেখানে অবস্থান করেন, ঢাকা, চট্টগ্রাম, নেত্রকোনা, নরসিংদী, যেখানে আপনি অবস্থান করেন, আপনার কিন্তু ওইদিকে জেনারেশনটা হচ্ছে না, জেনারেশনটা হচ্ছে অনেক দূরে। হ্যাঁ, কোল বেস পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো বেস পাওয়ার প্ল্যান্ট, ওইখান থেকে কিন্তু ওভারহেড ওয়্যারস দিয়ে তার দিয়ে আসতেছে। এই জিনিসটা একমাত্র পসিবল হয়েছে বিকজ অফ এসি কারেন্ট। এসি কারেন্ট না থাকলে জিনিসটা পসিবল হইতো না, কারণ তখন লসটা হিউজ অ্যামাউন্ট এসে পড়তো, সো এটা পসিবলই হইতো না। তো যেটা এডিসন যেটা ইউজ করছিল বুঝছেন, যে পাবলিসিটি স্টান্ট, এডিসন বলছিল যে এসি কারেন্ট হলো মানে হলো যে মৃত্যু কূপ আর কি, এটা এক্সাক্ট ওয়ার্ডটা আমার মনে নাই, যে এসি কারেন্ট কিলস, মানে এসি কারেন্ট মানুষকে মারে, ডিসি কারেন্ট মারে না, বুঝছেন? এটা দিয়ে সে একটা মানে পাবলিসিটি স্টান্ট করছিল, একটা হাতির এসে শক দিয়ে মেরে ফেলছিল। তো সে তখন বলছিল দেখেন এসি কারেন্ট কত ডেঞ্জারাস, এটা মানুষকে মেরে ফেলে বা হাতিকে মেরে ফেলে, কিন্তু ডিসি কারেন্ট অনেক সেফ। তারপর এসি কারেন্টে হলো যে আমেরিকায় কিন্তু ওই যে মানে যে এক্সিকিউশন করতো, মানে যারা ডেথ সেন্টেন্স পাইতো ওদের কিন্তু অনেক সময় শক দিয়ে, কত কিলোভোল্ট শক দিয়ে এক্সিকিউশন করতো, ওই এক্সিকিউশনটা করতো এসি কারেন্ট দিয়ে। এগুলা দেখে পাবলিকের মধ্যে অনেক ভয় ভীতি ঢুকাই ফেলছিল আর কি, যে এসি কারেন্ট খারাপ। তো পরবর্তীতে আসলে ওগুলো ধোপে টিকে নেই, ওগুলো আসলে আলটিমেটলি সবাই পরবর্তীতে বুঝছে যে এসি কারেন্ট চিপ, এসি কারেন্ট সহজে নষ্ট হয়, মানে অনেক সহজে সাপ্লাই দেওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এরপর তো যখন ইনভার্টার কনভার্টার এগুলো শুরু হয়েছে, তখন তো আর এসি ডিসির মানে কনভার্সনের এখন কোনো সমস্যা নেই, ডিসি থেকে এসি, এসি থেকে ডিসি সবকিছুতে কনভার্ট করা যায়। তো এই হলো বা রেকটিফায়ার আসার পর, তো এই হলো মোটামুটি যে ডিসি আর এসির ব্যাপারটা, যে ডিসি কারেন্ট কি, এসি কারেন্ট কি। ডিসি কারেন্ট হলো সময়ের সাথে চেঞ্জ হয় না, ইট ডাজন্ট চেঞ্জ উইথ টাইম, এসি কারেন্ট চেঞ্জেস উইথ টাইম। তো এইগুলো আর কি হিসাব। এখন ওই যে ডিসি ভার্সেস এসি যেটা, এটা আপনারা যদি একটু বাসায় নিজেরা দেখেন তাহলে এনজয় করবেন আর কি, একটা ফিল পাবেন পড়াশোনায় ঢুকার আগে। তো যাই হোক, এটা হলো গেল। তো নেক্সটে আমরা চলে যাই হলো আরেকটু পড়বো, আরেকটু পরে শেষ করবো। আচ্ছা, এরপর আসলে যে অল্টারনেটিং কারেন্টের ব্যাপারটা তো বুঝছেন, যে চেঞ্জেস উইথ টাইম, সাইনোসয়েডাল টাইম ভেরিয়েশন, এই যে সাইন, কোসাইন এন্ড আদার্স, এই যে হ্যানতেন এগুলো আছে। এখন আমরা যে ডেফিনিশনে চলে যাব সেটা হলো ভোল্টেজ। হ্যাঁ, যে ডেফিনেশন আমরা কিন্তু কারেন্টের ডেফিনেশন পড়ছি, আমরা পড়লাম কিসের ডেফিনেশন, চার্জের ডেফিনেশন পড়ছি, আমরা এরকম সার্কিটের ডেফিনেশন পড়ছি, এলিমেন্টের ডেফিনেশন পড়ছি, ডিসি কি এসি কি সবগুলো ডেফিনেশন আমরা পড়ছি, এবং আমরা মোটামুটি বুঝছি আশা করি সবাই। না বুঝলে কোশ্চেন করবেন। তো এখন আমরা যেটা ডেফিনেশনটা দেখবো সেটা হলো ভোল্টেজ। ও ভোল্টেজ জিনিসটা কি? Voltage or potential difference is the energy required to move a unit charge through an element measured in volts. আচ্ছা, এটা পড়ে তো মনে হবে ও মাই গড কি লিখছে স্যার, তো এটা তেমন কোনো কঠিন কিছুই লেখা নেই। এটা হলো ব্যাপারটা কি, আমি আপনাদের বলি, একটু মুছে এটা। আচ্ছা দেখেন,
ভোল্টেজের ব্যাপারটা কি, যে সাপোজ এখানে একটা সার্কিটারি আছে, তো ধরেন যে সাপোজ এখানে একটা ইউনিট চার্জ আছে, এখানে একটা ইউনিট চার্জ আছে। এই ইউনিট চার্জটাকে আপনি সার্কিটের এখান থেকে শুরু করে পুরো সার্কিট ঘুরে আবার এখানে আনলেন, সার্কিটে এখানে ঘুরে পুরো ঘুরে এখানে আনলেন। তো সাপোজ আপনার এখানে যে চার্জটা সেটা হলো কিউ, আর আপনি এই যে পুরাটা ঘুরে যে আনছেন, চার্জটাকে ধরে যে ঘুরে আনছেন, এটার জন্য তো আপনার একটা শক্তি খরচ হয়েছে। ইউ নিড সাম সর্ট অফ এনার্জি ইন অর্ডার টু মুভ অ্যারাউন্ড দ্য চার্জ। সো দ্য এনার্জি দ্যাট হ্যাজ বিন রিকোয়ার্ড বাই ইউ ইজ দ্য ডাব্লিউ। সো দেখেন কিউ অ্যামাউন্ট চার্জ সরাইতে আপনার এনার্জি খরচ হয়েছে কত, ডাব্লিউ, বা ওয়ার্ক ডান, যে কাজটা হয়েছে সেটা হলো ডাব্লিউ। তাহলে 1 কুলম চার্জ সরাইতে আপনার কাজটা হবে কি, ঐকিক নিয়ম, ইউনিটারি সিস্টেম। হ্যাঁ, বাচ্চা গেলে ঐকিক নিয়ম করছে, এটা হবে ডাব্লিউ বাই কিউ। এই যে ইউনিট চার্জকে সরাইতে আমার যে কাজটা করা লাগে সেটাকে আমি বলতেছিলাম ভোল্টেজ। ঠিক আছে, ধরেন এটা হলো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছেন ঘুরে, না? তো এই যে আপনি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে ইউনিট চার্জে যে পরিমাণ কাজটা লাগছে সেটা হলো আমার ভোল্টেজ। এই যে কথাটা বলছি এখানে বুকিশ ভাষায় এই কথাটাই লিখছে। দেখেন, ভোল্টেজ অর পটেনশিয়াল ডিফারেন্স ইজ দ্য এনার্জি required, যে energy W, energy required to move a unit charge through an element measured in volts। যে দেখেন এ থেকে বি তে নিতে এ আর বি পয়েন্টের ভোল্টেজটা হলো ভিএবি, এ আর বি পয়েন্টের ভোল্টেজ ভিএবি হলে কি হবে, ভিএবি ইজ ইকুয়ালস টু ডিডব্লিউ বাই ডিকিউ। এটা মানে হলো বাই ডেফিনিশন বুঝাতে আর কি। ঠিক আছে, ভিএবি ইজ ইকুয়ালস টু ডিডব্লিউ বাই ডিকিউ। তাহলে এখন দেখেন ডাব্লিউ বা কাজের একক বা শক্তির একক আমরা কি জানি, জুল, আর কিউ বা চার্জের একক আমি জানি কি, কুলম। তাহলে 1 ভোল্ট ক্যান বি রিটেন এজ 1 জুল পার কুলম। ওকে, দ্যাট মিন্স 1 কুলম চার্জকে যদি সরাইতে 1 জুল কাজ খরচ হয় তাহলে সেটার পরিমাণ হলো 1 ভোল্ট বলা হয়। ঠিক আছে, মানে 1 ভোল্ট বলতে আপনাকে যদি কোশ্চেন করে, if someone asks you that what do you understand by 1 volt, then you will reply him that the amount of 1 volt means that the 1 joule of energy will be, you know, we will need in order to move 1 coulomb of charge। ঠিক আছে, এটা হলো কথা, এটা মিন্স হলো 1 ভোল্ট। ঠিক আছে, the 1 coulomb charge or any coulomb of charge needs 1 joule of energy, সেটা হলো আমার 1 ভোল্ট বুঝে আর কি। ঠিক আছে, তো বুঝছেন আশা করি, যেটা বুঝে যেতেছে। সো এটা হলো আমার ভোল্টেজটা। ঠিক আছে, সবকিছু ডেফিনেশন কিন্তু দেওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন আছে। তো সহজ কথাই বুঝবেন যে একক চার্জকে সরাইতে যে শক্তিটা লাগে, সেটাই হলো আমার ভোল্টেজ। ঠিক আছে, ইউনিট চার্জকে মুভ অ্যারাউন্ড করতে যে এনার্জিটা খরচ হয় বা যে ওয়ার্কটা ডান হয় সেটা হলো আমার ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট আর 1 জুল পার কুলম একই কথা। 1 ভোল্ট যা কথা, 1 জুল পার কুলম একই কথা। আচ্ছা, তো লেটস কন্টিনিউ উইথ পাওয়ার। হ্যাঁ, হোয়াট ইজ পাওয়ার? আমরা কি পড়ছি, কারেন্ট পড়ছি, চার্জ পড়ছি, ভোল্টেজ পড়ছি, তো চলুন পাওয়ার পড়ে ফেলি। পাওয়ার জিনিসটা, পাওয়ার ইজ দ্য, পাওয়ার জানেন আপনারা আসলে যে P equals to W by T, এটা আপনারা জানেন, বা ক্ষমতা। Power is the time rate of change of expending or absorbing energy measured in watts. You guys know it very, very well. That power is the time rate of change of expending or absorbing energy measured in watts. তাহলে এখানে একটা বিষয় দেখেন, একটু সময় দিবেন। এখানে একটা জিনিস দেখেন যে পাওয়ার ব্যাপারটা কি, যে পাওয়ার হলো যে অ্যাবজর্বিং এনার্জি পার ইউনিট টাইম। ওকে, সো এটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র বোঝানোর জন্য আপনি ডি ডাব্লিউ বাই ডিটি। এখন দেখেন আমি এই কাজটা করতে পারি কিনা, আমি যদি ডি ডাব্লিউর নিচে ডি কিউ দেই এবং ইনটু দেই এখানে ডি কিউ বাই ডিটি দেই, কথা বুঝছেন কি করছি? এটা হলো ডি ডাব্লিউ বাই ডি কিউ, এটা হলো ডি কিউ বাই ডিটি, dw by dq, dq by dt। এটার উপরে লাইনটা একই কথা না, কারণ কিউ কিউ যদি কাটাকাটি চলে যায় dw by dt তো আসে, তাহলে দুটো একই কথা। এখন দেখেন যে আপনাদের কি এদিকে যে dw by dq এই জিনিসটাকে কি চেনা চেনা লাগে? এই জিনিসটা আপনাদের চেনা চেনা লাগা উচিত। এই জিনিসটা একটু আগে দেখছেন, dw by dq এটা হলো আমার v, এটা ছিল আমার v। আর dq by dt এটা কি একজন বলতে পারবেন এটা কি জিনিস? চার্জ বাই টাইম, চার্জ ডিভাইডেড বাই টাইম। Anyone? কারেন্ট বাই, তাহলে এটাকে আমি বলতে পারি আই। তাহলে আমার যে পিটা, পি ইকুয়ালস টু কি লিখতে পারি, যে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা সার্কিটে, পি ইকুয়ালস টু ভিআই, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট, পাওয়ার ইজ ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। বুঝছেন? তো এটা হলো আমার এই যে পাওয়ারের, এখানে দেখেন এখানে এসে পড়ছে যে পাওয়ার পি ইকুয়ালস টু ভিআই। এটা কিভাবে আসছে সেটা হলো আমরা এখানে বুঝে গেছি।
ঠিক আছে, পি ইকুয়ালস টু ভিআই। দেখেন ডিডব্লিউ বাই ডিকিউ ডিকিউ বাই ডিটি হিসাব নিকাশ করে ভিআই হলো পি ইকুয়ালস টু ভিআই। ভেরি সিম্পল অ্যান্ড নট সো ডিফিকাল্ট ফর্মুলা। আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে আসি। তো এরপর আসি হলো এনার্জি। হ্যাঁ, আমরা পাওয়ার করছি, চলেন এনার্জি কি, এনার্জি কি পাওয়ারের সাথে সময়ের গুণ দিলে তো এনার্জি এসে পড়ে। ঠিক আছে, এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ইন জুল। হ্যাঁ, টু ডু ওয়ার্ক, এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, আর ইউনিট হলো জুলে। ঠিক আছে, তো ডাব্লিউ ইকুয়ালস টু কিউ বাই পি ডিটি, এটা আপনি যে সময় আপনি পাওয়ার ক্যালকুলেট করতে চাইতেছেন এনার্জি। যেমন এই যে আমাদের যে বিল আসে, তো বিল যে আসে এটা কিভাবে আসে, ধরেন যে আপনি 200 ওয়াটের একটা বাল্ব জ্বালায় রাখছেন, তো এটা যখন বিল করবে তখন কি করবে, তখন হিসাব করবে যে 200 ওয়াটের বাল্ব কয় ঘন্টা চালায় রাখছে। ওই যে মারা বকা দেয় না, তুই লাইট চালায় রাখছিস কেন, তুই ফ্যান চালায় রাখছিস কেন। তো এই কারণেই বলে আর কি, বুঝছেন, যে লাইট চালায় রাখলে কি টাইম যত বেশি অতিবাহিত হয় আপনার বিলটা তত বেশি হয়। কারণ দেখেন পি এর সাথে কিসের গুণ আছে, গুণ আছে হলো টাইমের। তো যত সময় গুণ হবে তত আপনার এনার্জি বেশি লস হবে, ঠিক আছে, তত বিল বেশি আসবে। তো লাইট চালায় রাখা যাবে না। তো আমরা আবার জানি যে 1 ওয়াট আওয়ার হলো 3600 জুল। ঠিক আছে, কারণ 1 আওয়ার মানে হলো যদি সেকেন্ডে হিসাব করেন তাহলে 3600 সেকেন্ড, ওই হিসাবে 1 ওয়াট আওয়ার ইজ 3600 জুল। আচ্ছা, তো আরেকটা জিনিস মনে রাখবেন যে পাওয়ারের দুইটা কনভেনশন আছে। পাওয়ারের দুইটা কনভেনশন থেকে পাওয়ারের সাইন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি পাওয়ারের সাইনটা পজিটিভ হয় তাহলে মনে রাখবেন যে এটা হলো একটা অ্যাবজর্বিং বোঝায়, আর পাওয়ারের সাইন যদি নেগেটিভ হয় তাহলে বুঝবেন যে এটা সাপ্লাই করতেছে। অ্যাবজর্বিং মানে হলো সে নিচে শোষণ করতেছে, হি ইজ অ্যাবজর্বিং বাই হিমসেলফ। আর সাপ্লাইড মানে হলো যে হ্যাঁ, হি ইজ সাপ্লাইং টু সামওয়ান। যেমন ধরেন যে পিভি সেল, পিভি সেল বোঝেন তো, যেটা আমাদের মাথার ছাদে লাগানো থাকে, সোলার সেল যেটা বলে, হ্যাঁ, ফটোভোল্টাইক সেল। পিভি সেলের ক্ষেত্রে কি হবে, সে পাওয়ার আপনাকে সাপ্লাই দেয়, তো সেক্ষেত্রে তার পাওয়ারটা হবে নেগেটিভ। ঠিক আছে, আবার আপনার বাসায় যে টিউবলাইটটা চলতেছে তার পাওয়ার কিন্তু তার পাওয়ার হবে পজিটিভ, কারণ সে অ্যাবজর্ব করতেছে। ঠিক আছে, আর পিভি সেল যেটা হয় তার পাওয়ারটা হবে নেগেটিভ, কারণ সে সাপ্লাই করতেছে। ঠিক আছে, সো এরকম আর কি। তো পাওয়ারের দুইটা সাইন আছে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। ওকে, এটা গেল। আমরা এনার্জিটা আশা করি মোটামুটি বুঝছি এনার্জি জিনিসটা কি। এরপর হলো প্যাসিভ সাইন কনভেনশন। প্যাসিভ সাইন কনভেনশনটা কি, এটা এখন আসলে এটা তো ফিল পাবেন না, এটা অঙ্ক করতে গেলে ফিল পাবেন যে কেন কি হয়। এটা জাস্ট আপাতত একটু দেখার জন্য দেখে রাখেন যে কারেন্ট এন্টার্স থ্রু দ্য পজিটিভ টার্মিনাল অফ এন এলিমেন্ট। সবসময় মনে রাখবেন যে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে সবসময় ঢুকে আর কি। ঠিক আছে, যেমন যদি বলি আমি যে একটু দাঁড়ান, যে ধরেন যে রেজিস্ট্যান্সের তো কোনো পজিটিভ নেগেটিভ নাই, তো আমার যদি কারেন্টটা এদিকে আই হয় তাহলে সবসময় মনে রাখবেন যে এটা সবসময় যদি সাইন দেওয়া না থাকে এটা প্লাস দিয়ে ঢোকে আর মাইনাস দিয়ে বের হয়। ঠিক আছে, এরকম আর কি প্যাসিভ সাইন কনভেনশন আর কি। ঠিক আছে, প্যাসিভ এলিমেন্টের ক্ষেত্রে। তো এখন সার্কিট এলিমেন্ট আবার দুই টাইপের আছে, বুঝছেন। সার্কিট এলিমেন্ট আছে দুই টাইপের, যেখানে এন এলিমেন্ট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক। ঠিক আছে, এন এলিমেন্ট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক। ঠিক আছে, মানে হলো যে বাড়ি যে আপনার বাড়িতে থাকেন, একটা বাড়ি উঠতে হলো কিন্তু তার ব্লকটা কি, ব্লকটা হলো ইট, ইটের উপর ইটের পর ইটের পর ইট দিয়ে হলো আপনার বড় বাড়ি হয়। ঠিক তেমনি এলিমেন্টের পর এলিমেন্টের পর এলিমেন্ট যখন আপনি জোড়া লাগাবেন তখন এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সার্কিট। ঠিক আছে, তো সার্কিটের মধ্যে দুই টাইপের এলিমেন্ট আছে, একটা হলো প্যাসিভ, একটা হলো অ্যাক্টিভ। প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে হলো যে এনার্জি অবজর্ভ করে, আর অ্যাক্টিভ হলো কি যে এনার্জি, ধরেন যে এনার্জি সে সাপ্লাই দেয়। ঠিক আছে, বা হ্যাঁ মানে সে এনার্জি অ্যাবজর্ভ করে না আর কি। তো প্যাসিভ এলিমেন্ট গুলো কি, রেজিস্টরস, ক্যাপাসিটর, ইন্ডাক্টরস। অ্যাক্টিভ এলিমেন্ট হলো কি জেনারেটরস, ব্যাটারিজ, অপ অ্যাম্প আছে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ এলিমেন্ট, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, মানে তারা হলো আপনাকে সাপ্লাই দেয়। সো অ্যাক্টিভ এলিমেন্ট মনে রাখবেন যে তারা আপনাকে সাপ্লাই দিচ্ছে, প্যাসিভ এলিমেন্ট মনে রাখবেন যে সে আপনার থেকে অ্যাবজর্ভ করতেছে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার। এখন লাস্ট একটা জিনিস একটু দেখে চলেন যে সোর্সের ব্যাপারটা। সোর্সের ব্যাপারটা কিরকম হয়, যে সোর্স তো দুই টাইপের আছে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ঠিক আছে, সোর্স আছে দুই টাইপের, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। এখন সোর্সের যে ব্যাপারটা আছে সেটা হলো, একটা আছে হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা আছে হলো ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, একটা আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা আছে ডিপেন্ডেন্ট সোর্স। সবাই একটু ভালো করে দেখে রাখেন সিম্বল গুলা। এখানে যে দুইটা সিম্বল দেখতেছেন, এই দুইটা সিম্বল হলো ভোল্টেজ সোর্সের সিম্বল, এবং এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট, ওরা কারোর উপর নির্ভরশীল না। এটা হলো ভোল্টেজ সোর্স, যে এটা হলো, এটাও ভোল্টেজ, এটাও ভোল্টেজ। আপনি দেখবেন আমি এক এক সময় এক একটা ইউজ করি, যেটা ইউজ করি একই কথা। আর এটা হলো আমার কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্স নরমালি ডান পাশেরটা ইউজ করা হয় না, কারণ এটা অনেক সময় এসি বুঝায় ফেলে। তো এটা হলো আমার সেই কারেন্ট সোর্স। ঠিক আছে, যে লম্বা দাগ, দিস ইজ মাই কারেন্ট সোর্স। ওকে, তো এটা হলো আমার কারেন্ট সোর্সটা। আর এখানে যে দুটো সোর্স দেখতেছেন, এই যে
অনেকটা কি বলবো চতুর্ভুজের মতো, এগুলো হলো ডিপেন্ডেন্ট সোর্স বোঝায়। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্সটা কি, যদিও আজকে এত বেশি ফিল পাবে না ডিপেন্ডেন্ট সোর্সের ব্যাপারটা, তাও একটু দেখাই। দেখেন একটা সার্কিট আমি এদিকে আঁকলাম, হ্যাঁ ঠিক আছে, এদিকে রেজিস্ট্যান্স আঁকলাম, এই গেল সুন্দর। এটা হলো আমার 8 ভোল্টের সোর্স, এটা হলো আমার ধরেন যে 8 ওহম, এখানে কারেন্ট যেতেছে। এখানে যে সোর্সটা দেখতেছেন এটাই হলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এখানে যে সোর্সটা দেখতেছেন এটাই হলো ইন্ডিপেন্ডেন্ট। এখন দেখেন যে মনে করেন যে আমি যদি এখানে আরেকটা আঁকি, ধরেন যে এরকম করে আঁকলাম, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, রেজিস্ট্যান্স দিলাম, শেষ করলাম। হ্যাঁ, এটা এখানে যে ভোল্টেজ সোর্সটা, এটার ভোল্টেজ সোর্সটা ধরেন আমি বললাম যে 8 IX, ঠিক আছে, এটা হলো ধরেন 2 ওহম, আর কারেন্ট যেটা ফ্লো হইতেছে এটা হলো IX। তো এখন দেখেন এখানে যে ভোল্টেজ সোর্সটা আমি দিলাম, এই ভোল্টেজ সোর্সের মানটা কত বলছি, 8 IX। তো এটার কিন্তু কোনো এই মানের মধ্যে কিন্তু একটা কোনো ইন্টিজার ভ্যালু না বা কোনো ডাইরেক্ট ভ্যালু না, এখানে 8 IX, মানে এখানে আপনাকে যদি জিজ্ঞেস করে এখানে ভোল্টেজটা, তাহলে দেখেন এই ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা কিন্তু IX এর উপর ডিপেন্ড করতেছে। তো এই কারণে এটাকে বলা হলো ডিপেন্ডেন্ট সোর্স, কারণ এটা হলো অন্য কিছুর উপর ডিপেন্ড করতেছে। বুঝছেন, যেমন ধরেন যে আপনার বাবার উপর বা মায়ের উপর আপনি ডিপেন্ডেন্ট, কিন্তু যেমন আপনি যদি কোনো কাজ করেন আপনি আপনার বাবা বা মাকে জিজ্ঞেস করে করেন, বিকজ ইউ আর ডিপেন্ডেন্ট। এখন আপনি আপনার বাবা বা মা কোনো কাজ করার সময় আপনারা জিজ্ঞেস করে করবে না, করবে না, কারণ তাহলে ইন্ডিপেন্ডেন্ট। তো যেমন এখানে আইএক্সটা হলো যে ধরেন আপনার বাবা বা প্যারেন্টস, ঠিক আছে, মানে আপনি ওকে ছাড়া অচল, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট, মানে এখানে 8 ভোল্টই, সে একাই 100। এটা হলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে একদম ওভার সিম্পলিফিকেশন করে যদি বলি, এটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটাও ডিপেন্ডেন্ট। আমাদের শুরুর দিকে আলোচনাগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে থাকবে। এখন দেখেন ডিপেন্ডেন্ট সোর্স আবার কয়েক টাইপের আছে, ঠিক আছে, যেমন ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ঠিক আছে, যেমন দেখেন এখানে এটা একটু এটা আপাতত ভয়ের কিছু নাই, এটা দেখে মানে এটা এখনই মুখস্থ করা লাগবে টাইপ কিছু না। যেমন আমি বলি এখানে যে ভোল্টেজ সোর্সটা, এটার মানটা কি লিখছি, 8 IX। খেয়াল করেন এটার সোর্সটা কি, সোর্সটা ভোল্টেজ, কিন্তু দেখেন 8 IX, তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপর, কারেন্টের উপর না। এখানে ভোল্টেজ সোর্সটা ডিপেন্ড করতেছে কার উপর, কারেন্টের উপর। তো এই কারণে এটার নাম কি হবে একটু বলেন এখন, এটা হবে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এরকম করে 4টা ভেরিয়েশন আছে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্সে 4টা ভেরিয়েশন আছে, আমরা প্রত্যেকটা ভেরিয়েশনই দেখবো সময়ের সাথে সাথে দেখবো, আজকে সবকিছু দেখা লাগবে এমন কিছু নেই। আচ্ছা, সুইচটা আপাতত আজকে লাগবে না। তো এই হলো মোটামুটি আজকে ব্যাপারটা। অনলাইনে পড়লে এটাই সুবিধা যে একসাথে অনর্গল অনেক কথা বলা যায়। তো যাই হোক, তো মোটামুটি আশা করি বুঝছি, যে যে পয়েন্ট গুলো বুঝি নাই রেকর্ডিং দিয়ে দিব আমি ইউটিউবে, আপনারা ইনশাল্লাহ আমি লিঙ্ক সহ পোস্ট করে দেবো, তো দেখতে পাবেন। তো আমরা আজকের লেকচার এখানে শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ।